জিয়াউর রহমান যেদিনকে মারা যাচ্ছে অর্থাৎ ১৯৮১ সালের ৩০শে মে, সেই সময় দেশের সামরিক প্রধান ছিলেন মোহাম্মদ এরশাদ। মোহাম্মদ এরশাদের জন্ম কিন্তু ঠিক এখান থেকেই। কারণ মোহাম্মদ এরশাদ হয়তো সামরিক অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, কিন্তু তবুও মোহাম্মদ এরশাদ এর পরে বিচারপতি বা রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে বিএনপির যে সরকার গঠন হয়, সেই সরকারের এগেইনস্টে চলে গেছিলেন মোহাম্মদ এরশাদ। কারণ সরকারের মধ্যে বহু নেতা মন্ত্রীদের দুর্নীতি এবং তাদের ভুল নীতির বিরোধিতা করেছিলেন এই এরশাদ। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে ১৯৮২ সালের ফেব্রুয়ারি মার্চ মাসে এরশাদ কিন্তু ক্ষমতা দখল করে নেয় এবং বাংলাদেশের ক্ষমতা দখল করে নিয়ে বাংলাদেশের প্রথম সামরিক শাসক হিসেবে ৯ বছর বাংলাদেশকে শাসন করে। এবং এই ৯ বছরের শাসনকালটা না খুব মজাদার ছিল, খুব মজাদার ছিল। কারণ এই ৯ বছরের শাসনকালে তিনি বারবার বিরোধী বিরোধিতার মানে সমস্ত রাজনৈতিক দলের বিরোধিতার মুখোমুখি হয়েছিলেন এবং নির্বিচারে তার পুলিশ এবং তার সেনাবাহিনীকে দিয়ে নির্বিচারে তার বিরোধীদেরকে হত্যা করেছিল। মানে জিয়াউর রহমান তো সেনাবাহিনীর ভেতরে যারা যারা তার বিরোধী তাদেরকে সেনাবাহিনীর সেনা আইনের আওতায় এনে হত্যা করেছিল, কিন্তু মোহাম্মদ এরশাদ কিন্তু সাধারণ লোকদেরকেও হত্যা করেছিল এবং তার পুলিশ তার মিলিটারিরা তারা কিন্তু নির্বিচারে হত্যা করেছিল যারা যারা মোহাম্মদ এরশাদের একনায়কতন্ত্রের বা সামরিক শাসনের বিরোধিতা করছিল। এই সামরিক শাসন কিন্তু ১৯৯০ সাল পর্যন্ত চলেছিল, মানে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসার আগে পর্যন্ত। কিন্তু ইতিহাসে প্রথমবার মোহাম্মদ এরশাদ কিন্তু পালায়নি দেশ ছেড়ে। এটা একটা বিরাট বড় ফ্যাক্টর। কারণ বিভিন্ন সামরিক শাসকরা যখন দেশের জনতার কাছে হেরে যায়, যখন জনতার তীব্র গণপ্রতিরোধের সামনে মাথা নত করে দিয়ে হেরে যায়, তারা কিন্তু হয় পালিয়ে যায়, মানে সরকারে থাকতে থাকতেই দেশ ছেড়ে পালিয়ে যায়, না হলে জনতা তাদেরকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু মোহাম্মদ এরশাদের ক্ষেত্রে হয়েছিল প্রথমবার এমন একটা ঘটনা, যে ঘটনাটা পলিটিক্যাল রিসার্চের ক্ষেত্রে একটা বিরাট বড় শিক্ষা এবং রাজনীতিবিদদের ক্ষেত্রেও একটা বিরাট বড় শিক্ষা। সেটা কি ছিল? সেটা সর্বপ্রথম ছিল, যেদিনকে মোহাম্মদ এরশাদ ক্ষমতা হারাচ্ছে সেদিনকে তার কাছে অপশন ছিল দুটো। সেটা হচ্ছে হয় দেশ ছেড়ে চলে যাও, না হলে জেলে চলো। মোহাম্মদ এরশাদ ডিসাইড করেছিল দ্বিতীয়টা। মোহাম্মদ এরশাদ দেশ ছেড়ে যেতে চায়নি, তিনি জেলে চলে যেতে চেয়েছিলেন এবং তিনি জেল খেটেছিলেন এবং গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় একটি একটি কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করে যে ভোট হয়েছিল, সেই ভোটে কিন্তু মোহাম্মদ এরশাদ জেলে বসে লড়াই করেছিল এবং ৩৫টি আসন, না ১৯৯৬-তে ৩৫টি আসন পেয়েছিল। জেলে বসে লড়াই করেছিল এবং রাজনীতিতে তিনি তার স্বাক্ষর রেখেছিল জেলে বসে। তো এক্স্যাক্টলি এর পরে মানে সেই ভোটে অর্থাৎ ১৯৯০-এর ভোটে বিএনপি জয়লাভ করে। ১৯৯০-৯১-এর ভোটে বিএনপি জয়লাভ করে। বিএনপি জয়লাভ করাকালীন যেহেতু বিএনপির বিরোধী ছিলেন মোহাম্মদ এরশাদ, সেহেতু বিএনপি তাকে জেল খাটিয়েছিল, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল পার্টি তাকে জেল খাটিয়েছিল। কিন্তু ১৯৯৬ সালের যখন সংসদ ভোট হয়, সেই সংসদ ভোটে যখন কম্পিট করা শুরু করে মোহাম্মদ এরশাদের যে দলটি ছিল, সেই দলটি হচ্ছে জাতীয় দল বলে গণ্য হয়। এই জাতীয় দলের চিহ্ন হচ্ছে একটি লাঙ্গল। এই জাতীয় দল কিন্তু ১৯৯৬ সালের ভোটে ৩৫টি আসন পেয়েছিল এবং তখনও মোহাম্মদ এরশাদ কিন্তু জেলে। এবং সেই ৩৫টি আসন নিয়ে মোহাম্মদ এরশাদ ১৯৯৬ সালে শেখ হাসিনাকে সমর্থন জানিয়েছিল, অর্থাৎ আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল এবং আওয়ামী লীগের প্রথম সরকার গঠন হয়েছিল ১৯৯৬ সালে এবং বেগম খালেদা জিয়ার বিএনপি অর্থাৎ জিয়াউর রহমানের বিএনপি তারা কিন্তু পর্যদস্ত হয়েছিল প্রথমবার ১৯৯৬ সালে। তো এক্স্যাক্টলি এই মোহাম্মদ এরশাদ এমন কিছু কাজ করেছিল যে কাজগুলো বাংলাদেশকে একটু পিছিয়ে দিয়েছিল, একটু না অনেকটাই পিছিয়ে দিয়েছিল। সর্বপ্রথম হচ্ছে বাংলাদেশের সংবিধান
যেভাবে তৈরি হয়েছিল, শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধু তিনি কিন্তু বাংলাদেশকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়তে চেয়েছিলেন। কখনো বাংলাদেশের সাথে ইসলামিক কান্ট্রি নামটা যোগ করতে চায়নি। কিন্তু জিয়াউর রহমান প্রথম বাংলাদেশের সংবিধানের শুরুতে তার রাজত্বকালে লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এবং পরবর্তীকালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করে সংবিধান প্রণয়ন করেছিলেন এই মোহাম্মদ এরশাদি, এবং যেটা নিয়ে পরবর্তীকালে তীব্র গণ আন্দোলন হয়েছিল। কিন্তু সেটিকে সংবিধান থেকে এখনো বোধহয় পুরোপুরি আউট করেনি কোনো গভর্নমেন্ট। তো সেটা তাদের ব্যাপার, সেটা তাদের বিষয়। কিন্তু মোহাম্মদ এরশাদের সবচেয়ে বড় প্রেক্ষাপট ছিল গ্রাম গঠন। তিনি গ্রামকে গঠন করতে চেয়েছিলেন, এবং এই কারণে মোহাম্মদ এরশাদের বাংলাদেশে তার যারা সমর্থনকারী আছে তারা তাকে পল্লী বন্ধু বলে। কারণ 1996 সালের পর 2019 সাল পর্যন্ত মোহাম্মদ এরশাদ যতদিন বেঁচে ছিলেন ততদিন কিন্তু কোনোদিনও তিনি আর ভোটে হারেননি, এবং উত্তরোত্তর তার দল কিন্তু সিট বেড়েছে কমেছে, কোনোটাতে 35, কোনোটাতে 22, কোনোটাতে 7, কোনোটাতে, মানে তিনি রাজনীতিতে, মানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কিন্তু তিনি এবং তার দল তারা কিন্তু টিকে ছিল এবং এখনো লড়াই করছে। কিন্তু তার প্রথম স্ত্রী এবং তার ভাইয়ের দুটো গ্রুপ হয়ে গেছে দলটির মধ্যে। কিন্তু মোহাম্মদ এরশাদ বাংলাদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কারণ মোহাম্মদ এরশাদ না আসলে বাংলাদেশে হয়তো আজকের গণতন্ত্রও তৈরি হতো না। কারণ তিনি বেশ কয়েকটা স্টেপ নিয়েছিলেন, যে স্টেপগুলো প্রত্যেকটা মুহূর্তে তাকে কিন্তু বিরোধিতা ফেস করতে হয়েছিল। আমরা ভাষা আন্দোলন জানি, আমরা 1952 সালের ভাষা আন্দোলন জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক হয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা শহীদ হয়েছিল। আমরা 1971 সালের 25শে মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের হানাদার বাহিনীর অ্যাটাকটা জানি। কিন্তু মোহাম্মদ এরশাদের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকমই একটা অ্যাটাকে বহু স্টুডেন্টও মারা গেছিল, সেইটা কিন্তু আমরা ইতিহাসে স্বাক্ষর করে রাখিনি। কেন রাখিনি? এটার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। কারণ মোহাম্মদ এরশাদ তার বিরোধিতার মাঝখানেও বেশ কিছু এমন কাজ করার চেষ্টা করেছিলেন, যদিও কোনো কাজ তিনি সঠিকভাবে অ্যাসেম্বল করতে পারেননি। তিনি প্রথম জেলা উপজেলার মধ্যে বাংলাদেশকে ভাগ করার চেষ্টা করেছিলেন এবং ভাগ করেছিলেন। কিন্তু তিনি হাইকোর্ট তথা সরকারি দপ্তর, যেগুলো আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু পুরো দপ্তরগুলোকে তুলে নিয়ে বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক বৈঠক বা মিটিং করেন। ঠিক সেরকমই মোহাম্মদ এরশাদ চেয়েছিল ঢাকা থেকে বেরিয়ে হাইকোর্ট বা বিভিন্ন সরকারি দপ্তরগুলো বিভিন্ন জেলায় জেলায় উপজেলায় অবস্থিত হবে, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। এই যে সাধারণ মানুষের জন্য এই চিন্তাটা কিন্তু তৎকালীন আমলে অন্যান্য দলগুলো প্রতিরোধ করে এবং তীব্র গণ আন্দোলন করে। কারণ মোহাম্মদ এরশাদের সময়কাল ছিল 1982 থেকে 1991 সাল পর্যন্ত, অর্থাৎ 9 বছর। এই 9 বছরের মধ্যে অদ্ভুত ব্যাপার, মোহাম্মদ এরশাদের ছোটবেলার কিছু ঘটনা আমার মনে পড়ে যাচ্ছে। কারণ মোহাম্মদ এরশাদের বাড়ি ছিল কোচবিহারের দিনহাটায়, এবং এই কোচবিহারের দিনহাটাতেই মোহাম্মদ এরশাদের বাবা বাড়ি করেছিলেন এবং তিনি ওখানেই ছিলেন এবং ওখানেই থাকতেন, এবং ওখান থেকেই তার যাবতীয় ছোটবেলার পড়াশোনা এভরিথিং। তারপরে তিনি বাংলাদেশেই পড়াশোনা করেছেন এবং বাংলাদেশ থেকেই তিনি তার যাবতীয় সামরিক জীবন, সৈন্য হিসেবে জীবন এবং পরবর্তীকালে রাজনীতি হিসেবে জীবন, মানে গোটা জীবনটা বাংলাদেশেই তিনি কাটিয়ে দিয়েছেন। তো এক্স্যাক্টলি, কিন্তু তিনি যথেষ্ট পপুলারিটি অর্জন করেছিলেন বিদেশের মাটিতে, বিদেশি রাষ্ট্রনায়কদের কাছে, কারণ তার অদ্ভুত কিছু বৈপরীত্য স্বভাব ছিল। তিনি যেমন ভয়ঙ্কর শাসক ছিলেন, তিনি তেমন খুব সুন্দর কবিতাও লিখতে পারতেন, খুব রোম্যান্টিক মানুষ ছিলেন। তিনি যেমন খুব ঘৃণ্য, মানে ক্রিমিনাল মাইন্ডেড রাষ্ট্রপতি ছিলেন, তেমন তিনি খুব সুন্দর ফুটবল প্লেয়ার ছিলেন। তিনি কিন্তু খুব মিষ্টি মিষ্টি কবিতা লিখতেন, এবং তিনি দ্বিতীয়বার বিয়ে করেছিলেন একজন ফ্যাশন ডিজাইনারকে 2000 সালে। সেই সংসার বেশি দিন টেকেনি,
কিন্তু সেই সময়ে, সেই বয়সে এতটাই রোমান্টিকতা তার মধ্যে ছিল যে তিনি ২য় বার বিয়ে করেছিলেন। এটাও একটা ইতিহাস। তো এক্সাক্টলি মোহাম্মদ এরশাদ পলিটিক্যাল সাবজেক্টে বা পলিটিক্যাল রিসার্চের ক্ষেত্রে অন্যতম একটা সাবজেক্ট। কারণ মোহাম্মদ এরশাদ কখনো হেরে যায়নি, কখনো পালিয়ে যায়নি। তিনি যেমন ফেরোসাসলি সামরিক শাসন করেছেন, সামরিক শাসন তেমন বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরেও নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন, যেটা তার আগের ২ জন রাষ্ট্রপতি অর্থাৎ শেখ মুজিবুর রহমান, মানে রাষ্ট্রপতি বলতে মূল সময়ের রাষ্ট্রপতি। বাংলাদেশে প্রচুর কেয়ারটেকার সরকার বা কেয়ারটেকার রাষ্ট্রপতি এসছে গেছে। কিন্তু আমি সেই কেয়ারটেকার রাষ্ট্রপতি বা কেয়ারটেকার সরকারকে আমি ধরছি না। যারা মূল রাষ্ট্রপতি, সেই মূল রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এবং জিয়াউর রহমান দুজনকেই হত্যা হতে হয়েছিল সামরিক অভ্যুত্থানের সামনে। কিন্তু মোহাম্মদ এরশাদ টানা ৯ বছর সামরিক শাসক এবং পরবর্তীকালে ইলেক্টেড রাষ্ট্রপতি, মানে ইলেক্টেড বলতে কারচুপি করে ইলেক্টেড রাষ্ট্রপতি হয়েও তিনি কিন্তু নিজের হত্যা মুখোমুখি হননি কখনো। তিনি কিন্তু একেবারে সুস্থ শরীরে একদম সঠিক বয়সে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন রোগ এবং দুর্বলতা বা বৃদ্ধ বয়সজনিত কারণে। তো মোহাম্মদ এরশাদ একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে। তার দল, জাতীয় দল এখনো বাংলাদেশে পলিটিক্সে রয়েছে, কিন্তু জাতীয় দলের মধ্যে দুটো ভাগ হয়ে গেছে। কারণ মোহাম্মদ এরশাদ তিনি জাতীয় দলের দায়িত্ব কাকে দেবেন এটা নিয়েও শেষ দিকে কনফিউশন ছিলেন। তিনি প্রথমে তার ভাই কাদেরকে দায়িত্ব দেন, তারপর তার ওয়াইফ মানে প্রথম স্ত্রীকে দায়িত্ব দেন, তারপরে আবার তিনি ২০১৯-এ অসুস্থ অবস্থায় হুইল চেয়ারে বসে একদিন প্রেস কনফারেন্স করে তার ভাইকেই দলের মূল করে যান। কিন্তু তার প্রথম স্ত্রী তিনিও কিন্তু আরেকটি মানে গোষ্ঠী তৈরি করে ওই একই পার্টির মধ্যে দুটো একটা দ্বান্দ্বিক গোষ্ঠী তৈরি হয়ে যায়। তো এরকমই ইন্টারেস্টিং বিষয় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। তো অবশ্যই বারবার আসবো বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশের ভোট নিয়ে। তো এক্স্যাক্টলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। ইতিহাসে প্রথমবার ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে একসাথে সংসদ নির্বাচন হচ্ছে। ৭ই জানুয়ারি ২০২৪ বাংলাদেশের নির্বাচন, ১১ই ফেব্রুয়ারি ২০২৪ পাকিস্তানের নির্বাচন এবং ভারতের নির্বাচন মার্চ এপ্রিলের মধ্যে হওয়ার এখনও অবধি সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। প্রচুর ইতিহাস আছে, প্রচুর ঘটনা আছে এবং প্রচুর বর্তমান প্রাসঙ্গিক আলোচনা রয়েছে। তো সেগুলো দেখার জন্য এবং জানার জন্য জুড়ে থাকুন আমার চ্যানেলের সঙ্গে এবং আমার পেজের সঙ্গে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।